হ্যালো মেয়েরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ফার্স্ট পেপার পড়াবো, সেটা ফার্স্ট পেপারের অষ্টম অধ্যায়। কারণ আমাদের প্রথম পত্রের সব অধ্যায়ই আলোচনা করা হয়ে গেছে, অষ্টম অধ্যায়টা বাকি ছিল। তো অষ্টম অধ্যায়ে আছে তোমার প্রতীক। তো প্রথমে প্রতীক কি, সংকেত কি এবং কত প্রকার কি কি বলছে। যে প্রতীক হচ্ছে সেটাই যখন আমরা কি করি কোনো বস্তুকে বোঝানোর জন্য, নির্দেশ করার জন্য, ব্যক্ত করার জন্য বা প্রকাশ করার জন্য আমরা কি করি, কোনো চিহ্ন ব্যবহার করি, তাকেই বলা হয় প্রতীক। এবং সেই চিহ্নটা লিখিত হতে পারে, কথিত হতে পারে। তাহলে প্রতীক কাকে বলে? যে কোনো বস্তুকে নির্দেশ করার জন্য, বোঝানোর জন্য, ব্যক্ত করার জন্য আমরা যখন লিখিত বা কথিত চিহ্ন ব্যবহার করি তাকে প্রতীক বলে। খুব সোজা এই চ্যাপ্টারটা এবং খুব ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। আচ্ছা, তো প্রতীক কাকে বলে সেটা আমাদের জানা হয়ে গেল। এবং সংকেত কি বলছে যে কোনো কিছুকে বোঝার জন্য যখন আমরা কোনো ইঙ্গিত বা আভাস পাই তাকেই বলা হয় তোমার সংকেত। তাহলে সংকেত আমাদের কি করে, কোনো কিছু বোঝার জন্য ইঙ্গিত বা আভাস দেয়। এখন এই যে প্রতীক, প্রতীকের আমরা কি করি, কয়েকটা উদাহরণ জানার চেষ্টা করি। যেমন আমরা কি করি, তোমার ভুল উত্তরের পাশে টিক দেই, ভুল উত্তরের পাশে ক্রস দেই এবং ঠিক উত্তরের পাশে টিক দেই। এটা হচ্ছে সংক্ষেপে তোমার একটা চিহ্ন। হ্যাঁ, সেটা ঠিক আর ভুল বোঝানোর জন্য। ঠিক তেমনিভাবে কোনো দেশের পতাকা বোঝানোর জন্য, কোনো দেশকে বোঝানোর জন্য আমরা সেই দেশের পতাকাকে দেখলেই বুঝি যে এটা এই দেশ। যেমন বাংলাদেশের পতাকা তোমার সবুজের মধ্যে লাল বৃত্ত, এটা দেখলেই আমরা বুঝি বা বিশ্বের মানুষ বুঝি এটা বাংলাদেশ। আবার তোমার গাড়ি থামানোর জন্য যখন লাল বাতি জ্বলে ওঠে সেটা হচ্ছে একটা সংকেত। হ্যাঁ, সেটা প্রত্যেক সংকেত দুইভাবেই নেওয়া যায় তাকে। আবার হচ্ছে তোমার গণিতে দেখা যায় যে তোমার যোগ, বিয়োগ, গুণ, ভাগ চিহ্নগুলি, সেটা হচ্ছে প্রতীক। যুক্তিবিদ্যায়ও আমরা চারটা বাক্যকে চেনার জন্য আমরা চারটা তোমার প্রতীক পেয়েছি, সেটা হচ্ছে এ, ই, আই, ও। ঠিক কি না? এই আইও অর্থাৎ এ দিয়ে সার্বিক সদর্থক, ই দিয়ে সার্বিক নয়ার্থক, আই দিয়ে বিশেষ সদর্থক, ও দিয়ে বিশেষ নয়ার্থক। এগুলো হচ্ছে এই আইও হচ্ছে তোমার প্রতীক। তারপরে হচ্ছে তোমার তোমরা আরো অনেক উদাহরণ পাবে। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা 3-4টা আলোচনা করলাম, সেগুলি যথেষ্ট প্রতীকের জন্য। তাইলে প্রতীক কাকে বলে? যে কোনো বস্তুকে বোঝার জন্য, নির্দেশ করার জন্য বা ব্যক্ত করার জন্য যখন কি করা হয়, লিখিত বা কথিত চিহ্ন ব্যবহার করা হয় তাকে প্রতীক বলে। খুব সোজা। আর সংকেতের আরো উদাহরণ আছে, সেটা হচ্ছে যে যখন তোমার কি করা হয়, কোনো জলোচ্ছ্বাস হয় বা হ্যাঁ জলোচ্ছ্বাস হয়, তখন কি করা হয়, সাইরেন বাজানো হয়, সাইরেন। হ্যাঁ, সেই সাইরেনের শব্দটা যখন আমরা শুনি সেটা বিপদ সংকেত। আবার হচ্ছে যে আকাশে যখন ঘন মেঘ দেখা দেয় বা লালচে হয়ে যায় অনেক সময়, তখন বোঝা যায় যে এখন ঝড় আসবে, সেটা ঝড়ের আভাস বা ইঙ্গিত, সেটা হচ্ছে সংকেত। তাহলে সবার কাছে পরিষ্কার প্রতীক আর সংকেত কি। হ্যাঁ, এখন হচ্ছে যে প্রতীক কত প্রকার। প্রতীক কত প্রকার? তো প্রথমেই আমরা পাই শাব্দিক প্রতীক এবং অশাব্দিক প্রতীক। প্রতীক প্রধানত দুই প্রকার, শাব্দিক এবং অশাব্দিক প্রতীক। এরপরে অশাব্দিক প্রতীককে আরো দুই ভাগে ভাগ করা হয়েছে, গ্রাহক প্রতীক এবং ধ্রুবক প্রতীক। ঠিক আছে? আচ্ছা, এখন বলছে যে শাব্দিক প্রতীক কি বলছে, ভাষায় ব্যবহৃত যেগুলি হয়, ভাষার মাধ্যমে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে শাব্দিক প্রতীক। যেমন যে কোনো একটা শব্দ, যেমন বাংলাদেশ, রাজনীতি, অর্থনীতি ইত্যাদি। তাহলে শাব্দিক প্রতীক কি, ভাষায় ব্যবহৃত করা হয় যেটা, সেটা হচ্ছে শাব্দিক প্রতীক। আর হচ্ছে তোমার চিহ্নর মাধ্যমে বা বর্ণের মাধ্যমে যেটা প্রকাশ করা হয় সেটা হচ্ছে অশাব্দিক প্রতীক। বর্ণের মাধ্যমে কি, যেমন একটু আগে আমরা পড়লাম এই আই ও, ক খ গ ঘ, তারপরে প্লাস মাইনাস, যোগ বিয়োগ, এগুলি হচ্ছে তোমার অশাব্দিক প্রতীক। তো তারপরে হচ্ছে ধ্রুবক প্রতীক। গ্রাহক কাকে বলে? যে চল প্রতীককে গ্রাহক প্রতীক বলে। আর ধ্রুবক প্রতীকটা বলছে যে যখন কি করা হয়, তোমার বাক্যকে আকারে বা স্পষ্টভাবে প্রকাশ করা হয়। ধ্রুবক প্রতীক হচ্ছে কোনো বাক্যকে আকারে বা স্পষ্টভাবে যখন প্রকাশ করা হয় তাকে বলা হয় ধ্রুবক প্রতীক। তবে মেইনলি আমাদের শাব্দিক এবং অশাব্দিক প্রতীক সম্পর্কে ধারণা রাখতে হবে। তাহলে শাব্দিক প্রতীক হচ্ছে ভাষার মাধ্যমে যাকে প্রকাশ করা হয়, যেমন যে কোনো একটা শব্দ, যুক্তিবিদ্যা
বাংলাদেশ, রাজনীতি, অর্থনীতি, পরিণতি, যে কোনো একটা শব্দ তুমি দিলা। আর অশাব্দিক হচ্ছে বর্ণের মাধ্যমে যে শব্দটা প্রকাশ করা হয় সেটা হচ্ছে অশাব্দিক প্রতীক। আচ্ছা, এইটা বলে তোমার প্রতীক কাকে বলে, সংকেত কাকে বলে, প্রতীক কত প্রকার ও কি কি। সংকেত তোমার দুই প্রকার, পরে আমরা সেটা পাবো। আচ্ছা, এবার হচ্ছে যে এই প্রতীক আর সংকেতের মধ্যে পার্থক্য কি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রতীক ও সংকেতের মধ্যে তফাৎ বা পার্থক্যটা কি, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথমে আমরা যেটা পাই যে প্রতীক কি করে, সর্বদা মানুষের ব্যবহার আর ব্যাখ্যার উপর নির্ভরশীল। প্রতীকটা কি করে, মানুষের ব্যাখ্যা এবং ব্যবহারের উপর নির্ভরশীল, কিন্তু সংকেত ব্যাখ্যা ব্যবহারের উপর নির্ভরশীল নয়। প্রতীক কোনো কিছুকে নির্দেশ করার জন্য, বোঝার জন্য, একটু আগে যে সংজ্ঞাটা আমরা দিলাম, প্রতীক কোনো কিছু বোঝার জন্য, নির্দেশ করার জন্য, ব্যক্ত করার জন্য লিখিত বা কথিত চিহ্নকে প্রতীক বলে। অন্যদিকে সংকেত হচ্ছে তোমার কোনো বিষয়কে যখন কি করা হয়, কোনো বিষয়ে যখন আভাস দেওয়া হয় বা ইঙ্গিত দেওয়া হয়, সেটা হচ্ছে সংকেত। একটু আগে আমরা যে উদাহরণগুলি দিলাম সেগুলি প্রতীকের উদাহরণ দিবা। হ্যাঁ, যেমন রাইট উত্তরের বিষয়ে পরে আমরা ঠিক উত্তরের পরে আমরা রাইট দিই, ভুল উত্তরের পরে আমরা ক্রস দিই। আর ওই যে যখন বিপদ সংকেত দেখা দেয় তখন ফায়ার ব্রিগেডের সাইরেন বাজলে আমরা বুঝি সেটা হচ্ছে সংকেত। আচ্ছা, এই তো হলো দুটো। তারপরে হচ্ছে যে প্রতীককে দুই ভাগে ভাগ করা হয়েছে, যেটা আগে পেয়েছি যে শাব্দিক ও অশাব্দিক প্রতীক। তোমার সংকেত দুই রকমের, সংকেত হচ্ছে স্বাভাবিক আর কৃত্রিম সংকেত। তো সংকেতটা দুই রকমের, সেটা হচ্ছে স্বাভাবিক আর কৃত্রিম, আর প্রতীক হচ্ছে তোমার শাব্দিক আর অশাব্দিক। এখানে তোমার প্রতীক দুই রকমের, সংকেত দুই রকমের, কিন্তু ওদের নামগুলি একটু ভিন্ন রকমের। আচ্ছা, সব ধরনের প্রতীক সংকেতের মর্যাদা পেলেও সব ধরনের সংকেত প্রতীকের মর্যাদা পায় না। প্রতীকের সাথে তার অর্থের সম্পর্ক প্রত্যক্ষ বা সরাসরি নয়। বলছে যে প্রতীকের সাথে তার অর্থটা প্রত্যক্ষ নয়, সরাসরি নয়, কিন্তু সংকেতের সাথে তার অর্থটা সরাসরি বা প্রত্যক্ষ। সবসময় চেষ্টা করবে মূল কথাটা সংক্ষেপে দেওয়ার জন্য। এরপরে আছে যে প্রতীক মানুষের মনে কোনো প্রত্যাশা জাগায় না, কোনো আশা জাগায় না প্রতীক, কিন্তু সংকেত মানুষের মনে প্রত্যাশা বা আশা জাগায়, জানতে ইচ্ছা করে আর কি কিছু, সেটা বলছে। প্রতীকের ব্যাপকতা কম আর সংকেতের ব্যাপকতা বেশি, অর্থাৎ প্রতীক হচ্ছে ছোট আর সংকেত হচ্ছে বড়। এই যে এরকম আমরা 8টা পার্থক্য পাবো। আমরা চেষ্টা করব ছোট ছোট করে সবকটাই শিখতে, কারণ এটা 4-এর উত্তর হয়। 4-এর উত্তরের জন্য তোমার মিনিমাম 6টা লিখতেই হয়। হ্যাঁ, না পারলে 6টা, পারলে 7-8টা লিখবা, একটা সংক্ষেপে লিখবা, বই সুন্দর করে দেওয়া আছে। এরপরে আসে প্রতীকের উপযোগিতা মানে প্রয়োজনীয়তা। প্রতীক আমাদের কতটা দরকার, এটা তোমরা 394 পেজে পাবে। বলছে যে প্রতীকের ব্যবহারিক মূল্য অনেক বেশি। হ্যাঁ, কেমন? বলছে যে ধর্মীয় বা সামাজিক জীবনে মাথায় টুপি বা পাগড়ি, সিঁদুর বা শঙ্খের ব্যবহার বিশেষ ধর্মীয় সামাজিক স্বীকৃতির প্রতীক হিসেবে কাজ করে। বলছে যে আমাদের ব্যবহারিক জীবনে প্রতীকের ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ। যেমন এখানে বলছে বিশেষ একটা ধর্মের কথা বলছে যে তারা কি করে সামাজিকভাবে তারা টুপি বা পাগড়ি পরে, কেউ কেউ আবার কেউ কেউ কি করে তোমার সিঁদুর বা শঙ্খের ব্যবহার করে। এগুলো হচ্ছে প্রতীক। আমরা টুপি বা পাগড়ি দেখলে বুঝি যে এইটা, যেমন টুপি পরলে আমরা বুঝতে পারি এই লোকটা মুসলিম, পাগড়ি পরলে বুঝতে পারি শিখ, এবং শাখা সিঁদুর পরলে বুঝতে পারি আমরা এই লোকটা, এই মহিলাটা হিন্দু, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে প্রতীক। তারপরে বলছে যে জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড়ের সময় সাইরেনের বিভিন্ন শব্দ নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার প্রতীক হিসেবে কাজ করে। তেমনিভাবে ট্রাফিকের লাল বাতি চলন্ত গাড়ির গতি প্রতিরোধের প্রতীক ইত্যাদি চলন্ত গাড়ির প্রতিরোধের প্রতীক হিসেবে কাজ করে ট্রাফিকের লাল বাতি। আচ্ছা, 2, প্রতীক ব্যবহারের মাধ্যমে সাধারণ ভাষার অস্পষ্টতা ও দ্ব্যর্থকতা জাতীয় দোষ ত্রুটিগুলি দূর হয়। আমরা যদি প্রতীক ব্যবহার করি তাহলে কি হয়, ভাষার মধ্যে যে তোমার কি থাকে, অস্পষ্টতা থাকে এবং দ্ব্যর্থকতা, একের অধিক অর্থ থাকে, সেগুলি আমরা কি করতে পারি, দূর করতে পারি। এটা হচ্ছে তোমার প্রতীকের দরকার, কেন দরকার আমাদের। আচ্ছা, 3, যুক্তি বাক্যের অস্পষ্টতা দূর করতে প্রতীক ব্যবহার খুবই প্রয়োজনীয়। শব্দের অস্পষ্টতা দূর করার সাথে সাথে প্রতীক শব্দ দ্বারা গঠিত যুক্তি বাক্যের আকারগত অস্পষ্টতা দূর করা যায়। বলছে যে আমরা যখন শব্দের অস্পষ্টতা দূর করি তার সাথে সাথে আমরা কিন্তু করতে পারি যুক্তি বাক্যের যে আকারগত দিকটা আছে সেটাও আমরা দূর করতে পারি
এবং স্পষ্ট করতে পারি প্রতীক ব্যবহারের মাধ্যমে। প্রতীক ব্যবহারের মাধ্যমে বক্তব্যের সারধর্ম ধর্মের প্রতি মনোযোগী হওয়া যায়। আমরা যদি প্রতীক ব্যবহার করি তাহলে আমি যে কথাটা বলতেছি বক্তব্যের সারধর্ম অর্থাৎ বক্তব্যের সার বস্তুটা আমি কি করি তাড়াতাড়ি বুঝতে পারি। প্রতীক ব্যবহার আমাদের চিন্তা ও শ্রমের দিক থেকে মিতব্যয়ী হওয়া শিখে দেয়। আমরা যদি প্রতীক ব্যবহার করি তাহলে কি হয়, আমাদের শ্রমটা কমে এবং আমরা কি হই, মিতব্যয়ী হই। চিন্তাটাও কমে, শ্রমটাও আমাদের কম হয়, সেটা বলছে। ন্যায়ের আকার আমরা সহজে বুঝতে পারি প্রতীক ব্যবহারের মাধ্যমে। এরপরে বলছে যে ভাষায় প্রকাশিত যুক্তিসমূহকে আকার দেখে তাদেরকে শ্রেণীবিন্যাস করার চেয়ে প্রতীকায়িত আকারে দেখে তা করা অধিকতর সহজ। বলছে যে আমরা ভাষার মাধ্যমে যেটা পাই সেটা বুঝতে যতটা না সহজ, আমরা প্রতীকের মাধ্যমে যেটা পাই সেটা বুঝতে আমাদের কাছে আরো বেশি সহজ মনে হয়। বলছে প্রতীকের মাধ্যমে জটিল যুক্তিকে সংক্ষেপে প্রকাশ করা যায়। প্রতীক ব্যবহারের মাধ্যমে ভাষার দোষ ত্রুটি এড়িয়ে চলা যায়। সিদ্ধান্ত উপনীত হওয়ার প্রক্রিয়া সহজ করা যায়। চিন্তার প্রয়োজনীয় অংশে প্রতীক ব্যবহারের মাধ্যমে মনোযোগ নিবদ্ধ করা যায়। প্রতীক ব্যবহারের মাধ্যমে চিন্তা ও শ্রমের দিক থেকে মিতব্যয়ী হওয়া যায়। তো এইখানে তোমাদের 13টা পয়েন্ট আছে। তো এখানে 13টার জায়গায় তোমরা 8টা লেখলেই হবে, 4-এর জন্য। এখানেও 4-এর। এখানে কিন্তু এতগুলি পয়েন্ট দিছে, সেখানে কিন্তু তোমার 4-5টা বিষয় বেশি উঠে আসছে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে প্রতীক কি করে আমাদের ভাষার অস্পষ্টতা দূর করতে সাহায্য করে, আমাদের শ্রমটাকে লাঘব করে, আমাদের চিন্তাটাকে কমায় দেয়। হ্যাঁ, এই শব্দগুলি 3টা শব্দ দিয়ে তোমাকে এতগুলি পয়েন্ট তুলে ধরছে। আর ভাষার দ্ব্যর্থকতা অর্থাৎ ভাষার যদি একের অধিক অর্থ থাকে সেটাও আমাদের সহজে বুঝতে সাহায্য করে প্রতীক ব্যবহারের মাধ্যমে। সবচেয়ে বেশি হচ্ছে অস্পষ্টতা দূর করে, দ্ব্যর্থকতা দূর করে, শ্রম কমায়, মিতব্যয়ী হইতে শিক্ষা দেয়, চিন্তা কমায়, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এটা হচ্ছে প্রতীকের উপযোগিতা বা প্রয়োজনীয়তা। আচ্ছা, এরপরে আছে সরল ও যৌগিক বাক্য কি। বলছে যে বাক্যে তোমার কি করা হয়, একটা যে বাক্যকে বিশ্লেষণ করলে বা ভাঙলে তোমার একের অধিক বাক্য পাওয়া যায় না বা অর্থ পাওয়া যায় না, তাকে বলা হয় সরল বাক্য। যেমন রহিম হয় মরণশীল। তাহলে সরল বাক্যটা কি, যে বাক্যকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একের অধিক বাক্য পাওয়া যায় না সেটা হচ্ছে তোমার সরল বাক্য। যেমন রহিম হয় মরণশীল, এটাকে ভাঙলে আর কিচ্ছু পাওয়া যাবে না, ওই একই কথা পাওয়া যাবে। আর যে বাক্যকে বিশ্লেষণ করলে বা ভাঙলে তোমার কি করা যায়, একের অধিক অর্থ পাওয়া যায়, তাকে বলা হয় তোমার যৌগিক বাক্য। যেমন রহিম হয় সৎ ও বুদ্ধিমান, এটাকে যদি আমরা ভাঙি বা বিশ্লেষণ করি 2টা বাক্য পাই, যে রহিম হয় সৎ, রহিম হয় বুদ্ধিমান। ঠিক আছে। এরপরে বলছে যে সত্য সারণী কি, তোমরা পাবে সত্য সারণী কি। সত্য সারণী হচ্ছে তোমার সত্যতা নির্ধারণের ছক বা তালিকা। সত্য সারণী কাকে বলে, সত্যতা নির্ধারণের ছক বা তালিকাকে সত্য সারণী বলে। এটা তোমার 1-এর উত্তর আসবে। আচ্ছা, এখানে যেমন দেখো আমি লিখছি t + t = t, t + f = f। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে t দিয়ে সত্য বুঝাইছে আর f দিয়ে তোমার মিথ্যা বুঝাইছে। যে বাক্যটা যদি সত্য হয় দুইটাই, তাহলে তার উত্তরটাও সত্য হবে, t হবে। হ্যাঁ, বাক্যটা যদি একটা সত্য একটা মিথ্যা হয় তাহলে তার উত্তরটাও মিথ্যা হবে। ঠিক তেমনি ভাবে এখানে তোমার আমরা আরো দিতে পারি, সেটা হচ্ছে f + f = f, অর্থাৎ মিথ্যা মিথ্যা মিথ্যা। এরকম তুমি আরো অনেক লিখতে পারো। তো তোমার এটা 1-এর উত্তর আসবে যে সত্য সারণী কাকে বলে। সত্য সারণী হচ্ছে সত্যতা নির্ধারণের ছক বা তালিকা। এবং তুমি এইভাবে দুইটা স্টেপ দিয়ে দিবা। হ্যাঁ, যদি 2-এর আসে 2টা স্টেপ দিবা, আর যদি 1-এর আসে শুধু তোমার সংজ্ঞাটা দিলেই হবে। আচ্ছা, এরপরে আমরা আরেকটু যাই। সেটা হচ্ছে তোমার বাক্য বোঝার জন্য। হ্যাঁ,
আচ্ছা, একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে আচ্ছা, এই যে বাক্যগুলো লিখলাম, সংযোজক বাক্য, প্রাকল্পিক বাক্য, বৈকল্পিক বৈকল্পিক বাক্য, সমমানিক বাক্য, নিষেধক বাক্য। হ্যাঁ, এটা হচ্ছে তোমরা পাবে 401 পেজে। সেটা হচ্ছে, এগুলো হচ্ছে বাক্যের নাম। হ্যাঁ, বিভিন্ন বাক্যের যৌগিক, এগুলো হচ্ছে বিভিন্ন বাক্যের যৌগিক যোজক। হ্যাঁ, আর এটা হচ্ছে এই যে চিহ্নগুলি এগুলি হচ্ছে তোমার যোজকের প্রতীক। এগুলি খুবই ইম্পর্টেন্ট, এগুলি বোঝানোর জন্য বা দেখানোর জন্য। তোমাকে দিয়ে দিল যে এবং ও আর সংযোজক বাক্যকে কিভাবে প্রকাশ করা যায়। এবং ও আর, ওর আরেকটা নাম হচ্ছে এবং ও আর। তো ও হচ্ছে বিন্দু, এই যে একটা ডট বিন্দু। হ্যাঁ, দুইটা চিহ্ন দিয়ে বিন্দুটাকে বুঝাইছে যে যোজকের প্রতীক। সংযোজক বাক্যের যোজক হচ্ছে ডট বা বিন্দু। হ্যাঁ, তারপরে প্রাকল্পিক বাক্যকে আমরা যদি তাহলে, যদি তবে বা যখন তখন এই শব্দগুলি পাইলে আমরা বলবো সেটা প্রাকল্পিক বাক্য। কিন্তু এই প্রাকল্পিক বাক্যের যোজক হচ্ছে তোমার নাল চিহ্ন, এই যে ঘোড়ার খুরের মতো লাল চিহ্নটা। ঠিক আছে, এটা হচ্ছে প্রাকল্পিক বাক্য। বৈকল্পিক বাক্য, যে যদি কিংবা হয় না হয়, যে হয় না হয় যে বাক্যে থাকবে সেটা আমরা জানবো যে সেটা হচ্ছে বৈকল্পিক বাক্য। বৈকল্পিক বাক্য মানে বিকল্প একটা বাক্য, সেটা হচ্ছে ওর ভি চিহ্ন। ঠিক আছে, ভি চিহ্ন। আর সমমানিক বাক্য অর্থাৎ সমান সমান, যদি এবং কেবল যদি থাকে, ত্রিধার অর্থাৎ তিনটা দাঁত, ত্রিধার। হ্যাঁ, আরেকটা হচ্ছে নিষেধক আর না বোধক, যে নয় না এমন শব্দ যদি থাকে সেটা হবে তোমার এই যে একটা ঢেউ আছে, এটা হচ্ছে নিষেধক চিহ্ন। এগুলো হচ্ছে যোজকের প্রতীক, এগুলির নাম হচ্ছে যোজকের প্রতীক। প্রতীক মানে চিহ্ন। ঠিক আছে, তো আমাদের এই চ্যাপ্টারটা, আমাদের অষ্টম অধ্যায়টা কি হয়ে গেল, শেষ হয়ে গেল। ঠিক আছে, আমাদের অষ্টম অধ্যায়টা শেষ হয়ে গেল আজকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে আর কেউ ফোনে আমাকে জানতে চেষ্টা করবে আমার কাছে। তো আমি যেটা ওই যে গত ক্লাসে তোমাদের গত যে অ্যাসাইনমেন্টটা ছিল সেটা সম্পর্কে একটু বলি। সেটা হচ্ছে যে অনেকেই প্রথম সরকার প্রদত্ত যে অ্যাসাইনমেন্টটা, সেটা অনেকেই তোমরা কি করে নাই, প্রশ্নের নম্বরগুলি দাও নাই 1 2 3 করে, শুধু তার টপিকটা লিখছো, নম্বরটাও দিবে। হ্যাঁ, অনেকেরই ভালো হয়েছে, আবার অনেকেরই খুব একটা হয়নি। অনেকেই ডিটেলস লিখেছো, যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে এতটা লেখার কোনো দরকার ছিল না। 4-এর উত্তর এরিস্টটলের আমল থেকে দিলেই হয়ে যেত, কিন্তু অনেকে অনেক আগে নিয়ে আসছ। হ্যাঁ, এত কিছু 4-এর উত্তরে এত কিছু দেওয়া সম্ভব না, উচিত না, সময় নষ্ট, নম্বর পাওয়া যাবে না। তো ভবিষ্যতে তোমরা চেষ্টা করবা নম্বর দিতে এবং আরেকটু সংক্ষেপে লিখতে। যাদেরটা খুব ভালো হয়েছে তাদের উত্তরের পাশে আমি স্টার চিহ্ন দিয়েছি, আর যারা ভালো করে নাই তারা খাতা পাওয়ার পরে যারা ভালো করেছে ওদের উত্তরটা দেখে নেবে। আর সামনে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা যেটা দেওয়া হয়েছে গত লাস্ট, সেটা হচ্ছে যে সেকেন্ড পার্টের যৌক্তিক সংজ্ঞা। এটা আমি পরবর্তী ক্লাসে আবার ক্লাস নিব। যারা অ্যাসাইনমেন্ট লিখেছো, যারা লিখো নাই বা আরেকটু রিপিট করতে চাও, সেই লেকচারটা দেখে তোমরা কি করতে পারবে, সেটা লিখতে পারবে। ঠিক আছে, তবে সবাই নম্বর দিবে এবং ঠিক মতো লিখবে এবং সংক্ষেপে লিখবে। হ্যাঁ, আজ এই পর্যন্তই। আশা করি তোমরা সুস্থ থাকো, সবাই ভালো থাকো। সবার জন্য দোয়া করি, আশীর্বাদ করি, সবাই ভালো থাকবে। আজ এই পর্যন্তই।